হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কেরিয়ার ম্যাপ অনলাইন ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এই ভিডিওটাতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা আশা করি সবাই থাম্বনেল দেখেছো, তোমরা বুঝতেই পারছো কি নিয়ে আলোচনা করতে চলেছি আমরা। তো এই ভিডিওটা কিন্তু স্পেসিফিক্যালি তাদের জন্য যারা খুব রিসেন্ট এই কম্পিটিটিভ লাইনের দিকে এসছো, যারা খুব রিসেন্ট এই অ্যাসপিরেন্ট লাইফটা শুরু করলে তোমাদের, এবং এই ক্ষেত্রে প্রত্যেকের, ইভেন আমারও, সকলেরই কম বেশি আমরা এই সমস্যাটার মধ্যে খুব পড়ি যে কারেন্ট অ্যাফেয়ার্স কতটা করব। একরকম মাথা খেয়ে নেয় আমাদের। প্রত্যেক মাসে আমরা একটা করে অ্যাচিভার্স নিই বা কোনো একটা অনলাইন সোর্স দেখি, সেটা ইনশর্ট হতে পারে, অ্যাফেয়ার্স ক্লাউড হতে পারে, অনেক রকম। এছাড়া তোমাদের বলেছিলাম বাংলায় স্বপ্ন.in বলে একটা ওয়েবসাইটের কথা, আমি একবার আলোচনা করেছিলাম এই ব্যাপারে। তো এইসব জায়গা থেকে বিভিন্ন রকম কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পাচ্ছি, কিন্তু সমস্যাটা কি হয়, এই যেগুলো আমরা পড়ছি না, এটা অর্গানাইজডভাবে না পড়ার কারণে আমরা মাথায় ধরে রাখতে পারি না। আমি জানুয়ারিতে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লাম, আমি ফেব্রুয়ারিতে গিয়ে সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা ভুলে যাব। ফেব্রুয়ারিতে যেটা পড়বো মার্চে গিয়ে সেটা ভুলে যাব, এবং পরীক্ষার আগের দিন দেখবে সব কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে তোমাদের কাছে এসে একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করবে। সেই কারণে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে অর্গানাইজডভাবে কিভাবে পড়া যেতে পারে, কি কি টপিকের ওপর জোর দিতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে বেশি আসতে পারবে, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করে চলো তোমাদের সাথে, ঠিক আছে? তো যারা নতুন এই লাইনে এসছো, কম্পিটিটিভ লাইনে এসছো, তাদের কাছে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা অবশ্যই শেষ অবধি দেখো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজি ফর পিএসসি এক্সাম। স্পেসিফিক্যালি যদি বলো পিএসসি এক্সাম, এছাড়া এটা শুধু পিএসসি নয়, এটা এসএসসি এক্সামের ক্ষেত্রেও অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট। কিন্তু যেহেতু আমাদের সামনে এখন পিএসসির অনেকগুলো পরীক্ষা আছে, তো সেই কারণে আমরা সেইটা মাথায় রেখেই মূলত এটাকে বানিয়েছি, ঠিক আছে? এবং এই প্যাটার্নে যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, যেরকমভাবে তোমরা ফুড এসআই বলো, ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ডব্লিউবিসিএস এর ক্ষেত্রেও কিন্তু হিউজলি বেনিফিটেড হবে। তো প্রথমত আমরা দেখে নিই সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স মূলত আমাদের আসে কি কি টপিকের উপরে, ঠিক আছে? তো তার মধ্যে প্রথমেই যে টপিকটা আছে সেটা হচ্ছে হু ইজ হু, ঠিক আছে? অর্থাৎ কে কোন পদে রয়েছে। যে আমাদের বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট যেগুলো হয়, বিভিন্ন এক্সিকিউটিভ পোস্ট যেগুলো হয়, বিউরোক্রেটিক পোস্ট যেগুলো হয়, ঠিক আছে, সেই পোস্টগুলোতে কে কোন পোস্টে রয়েছে সেগুলো দেখে রাখতে হবে আমাদের একটু। তোমরা যেটা করতে পারো বাড়িতে, যে আমরা যে টপিকগুলো আলোচনা করছি, এই টপিকগুলোই তোমরা একটা খাতা পেন নাও, তোমরা নোট করো, একটা চেক লিস্ট বানাও, ঠিক আছে? প্রত্যেকটা পরীক্ষার আগে বা প্রত্যেকটা পরীক্ষা দিতে যাওয়ার এক সপ্তাহ আগে তোমরা সেই চেকলিস্টগুলো দেখে নাও, তোমাদের কোন কোনগুলো ভালো করে রেডি আছে, ঠিক আছে? তাহলে তোমাদের তখন রিভিশনটাও ভালো হয়ে যাবে, তোমরা অনেকটা ঠান্ডা মাথায় কিন্তু পরীক্ষা দিতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো রকম টেনশন থাকবে না, ঠিক আছে? তাহলে হু ইজ হু হচ্ছে আমাদের ফার্স্ট টপিক। সেকেন্ড টপিক যেটা আমাদের আছে সেটা হচ্ছে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টস, ন্যাশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল লেভেলে। যে বিভিন্ন পদগুলোতে কোথায় কাকে কি নিয়োগ করা হচ্ছে, সেটা ন্যাশনাল লেভেলে হোক কিংবা ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনসগুলো আছে সেগুলোতেও হোক, একই রকম। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? প্রত্যেকটা পরীক্ষায় একটা না একটা কোয়েশ্চেন্স কিন্তু তোমরা পাবে। রিপোর্ট স্টাডি ইন্ডেক্স, ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন যে সংস্থাগুলো থেকে বিভিন্ন ইন্ডেক্স প্রকাশ করে সেইগুলো, বিভিন্ন মিলিটারি এক্সারসাইজ, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ স্পেসিফিক্যালি বলতে গেলে, ঠিক আছে, নেপালের সাথে ভারতের বা ভারতের সাথে আমেরিকার, ভারতের সাথে ফ্রান্সের, ঠিক আছে, এখানে যে মিলিটারি এক্সারসাইজগুলো হয়, কোথায় হয়, কবে হয়েছে, ঠিক আছে, সেইগুলো একটু করে রাখতে হবে, ঠিক আছে? এই মিলিটারি এক্সারসাইজ যখন তোমরা করবে এইগুলোই মাথায় রাখবে, কোথায় হয়েছে, কবে হয়েছে এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কোথায় হয়েছে আর কোন কোন দেশের মধ্যে হয়েছে, ঠিক আছে? এইটা। তারপরে যে নিউ টেকনোলজি, নতুন নতুন যে টেকনোলজিগুলো আসছে আমাদের, এটা তোমরা বিজ্ঞান প্রযুক্তি যে সেকশনটা থাকে প্রত্যেকটা যে ম্যাগাজিন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা নাও, সেখানে প্রত্যেকটা পোর্শনে তোমরা দেখতে পাবে নিউ টেকনোলজি নিয়ে কিন্তু একটা কলম, একটা সেকশন থাকে, সেই পোর্শনটুকু, ঠিক আছে? নিউ গভর্নমেন্ট স্কিম, নতুন নতুন যে স্কিমগুলো আসছে গভর্নমেন্টের, ঠিক আছে, সেটা বিভিন্ন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম হতে পারে। পিএসসির ক্ষেত্রে কিন্তু খুব বেশি ফোকাস করা যেটা, সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের স্কিমগুলো নিয়ে। এবং এখানে যে শুধু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসবে তা নয়, গভর্নমেন্ট স্কিমস, পুরোনো যে গভর্নমেন্ট স্কিমসগুলো, যেমন ধরো কন্যাশ্রীর ক্ষেত্রে যদি বলি, বা সর্বশিক্ষা অভিযান, অপারেশন ব্ল্যাকবোর্ড, এইগুলোও কিন্তু এক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো এখানে তোমরা বিগত বছরের, মানে বিগত এক বছরের গভর্নমেন্ট স্কিমসগুলো যেরকম করবে, সেরকম উল্লেখযোগ্য যে গভর্নমেন্ট স্কিমগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমরা দেখে রাখবে, মানে যেটা হয়তো আজ থেকে 10-12 বছর আগে হয়েছে সেগুলোও কিন্তু তোমাদের দেখে রাখাটা উচিত।
নেক্সট আমরা আসছি রিসেন্ট ডিমাইসেস, মানে বিভিন্ন ধরনের বিখ্যাত পার্সোনালিটি যারা মারা গেছে তাদের কি কি অ্যাচিভমেন্ট ছিল, যেমন তোমাদের ধরো আমি বলছি এই অ্যাচিভার্স যারা নাও তারা পাবে ওই পোর্শনটাতে, সাম্প্রতিকতম প্রয়াণ বলে একটা সেকশন থাকে, ঠিক আছে, সেখানেই এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। তারপরে হচ্ছে বুকস অ্যান্ড অথার্স, ঠিক আছে, এটা তো প্রত্যেকটা এটা তোমরা নেটে সার্চ করলেও পেয়ে যেতে পারবে। রিসেন্ট বই কি কি, তাদের লেখক কারা কারা আছেন, ঠিক আছে। রামসার অ্যান্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে, প্রত্যেক বছরে যেমন ধরো রিসেন্ট আমাদের এবারে বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হলো, হয়েসলা মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হলো। তো এইগুলো আর কি, কবে কাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হচ্ছে এই সংক্রান্ত কোয়েশ্চেন্সগুলো। রামসার সাইট নতুন কি কি ঘোষণা করা হচ্ছে সেগুলো, 2019-এ যেমন সুন্দরবনকে রামসার সাইট ঘোষণা করা হয়েছিল, এই ধরনের ডেটাগুলো কিন্তু। এবং এই ডেটাগুলো আমাদের অনেকেরই একটা মানে মনে হয় এটা যে আমরা লাস্ট 6 মাসে করে যাবো, তা কিন্তু নয়। লাস্ট 6 মাস নয়, রামসার সাইট বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা যেরকম কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু স্ট্র্যাটেজিকের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। তো তোমরা এই টপিকগুলো কখনোই লাস্ট 1 বছরের নয়, এটা তোমরা আরও যেগুলো আছে সেগুলোও কিন্তু একটু দেখে যাবে, ঠিক আছে। এবং পিএসসি পরীক্ষার ক্ষেত্রে ফোকাস রাখবে কি ওয়েস্ট বেঙ্গলের দিকে, পশ্চিমবঙ্গে কোন কোন স্থানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে, কবে রামসার সাইট ঘোষণা করেছে, এইগুলো। নেক্সট ইকোনমিক ডাটা, যেটা খুব ইম্পর্টেন্ট। এবারে WBCS 2023-এ আমরা দেখেছি কিন্তু বেশ প্রচুর কোয়েশ্চেন ছিল যেটা ইকোনমিক ডেটার উপর ভিত্তি করে। ইকোনমিক ডেটাতে কী কী করতে হবে আমরা সে ব্যাপারে পরে আসবো, আলোচনা করব। আচ্ছা, বিভিন্ন যে মৌ অর্থাৎ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেগুলো হয় ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে বিভিন্ন অর্গানাইজেশনের মধ্যে, এই মৌগুলো দেখে রাখতে হবে। ইম্পর্টেন্ট ডেজ, এটা তো তোমরা প্রত্যেক মাসে কি কি ইম্পর্টেন্ট ডেজ আছে, সেই ডেতে কি তার থিম কি, এইগুলো একটু দেখে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। নেক্সট আসছে সামিটস। সামিটস বলতে আন্তর্জাতিক যে সম্মেলনগুলো হয়, কোথায় হয়েছে, কবে হয়েছে, এখান থেকেও সামিটস থেকেও কী কী করতে হবে তার ব্যাপারে ডিটেলসে আমরা আসছি। প্রাইজ অ্যান্ড অ্যাওয়ার্ডস, ঠিক আছে, এখানেও তোমাদের একটু গাইড করে দেবো আমি কোন কোন প্রাইজ অ্যাওয়ার্ডস যেগুলো প্রত্যেক বছর দেওয়া হয়, যেগুলো তোমাদের দেখতে হবে। স্পোর্টস, ঠিক আছে, স্পোর্টস রিলেটেড কোয়েশ্চেন্স যেগুলো প্রত্যেকটা পরীক্ষা, বিশেষ করে ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি নাও বা মিসলিনিয়াসের নাও, সেখানে অনেকগুলো কোয়েশ্চেন্স তোমরা পাবে যেটা হচ্ছে স্পোর্টস রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, ন্যাচারাল ক্যালামিটিস, মানে যেমন ধরো সাইক্লোন হলো কিংবা একটা আর্থকোয়েক হলো, ঠিক আছে, এইগুলো তার সাথে আমাদের দেশ কীভাবে জড়িয়ে, ঠিক আছে, যেমন মায়ানমারে যে রিসেন্ট ঘূর্ণিঝড় হলো তার পরে ভারত থেকে যে এটা পাঠানো হয়েছিল, যে সাহায্য করা হয়েছিল, সেটার নাম কি দেওয়া হয়েছিল, অপারেশন করুণা, ঠিক আছে, অপারেশন গঙ্গা, এই ধরনের যে অপারেশনসগুলো রয়েছে ইন্টারন্যাশনাল, সেগুলোও কিন্তু ন্যাচারাল ক্যালামিটিসের সাথেই রিলেটেড, তো সেইগুলোও একটু দেখে রাখবে। নতুন নতুন যে অ্যামেন্ডমেন্টগুলো আসছে আমাদের সংবিধানের বা নতুন যে লসগুলো আসছে সেগুলো যদি একটু দেখে রাখতে পারো খুব ভালো হয়, সেগুলো কি রিলেটেড, ঠিক আছে, বা এই সংক্রান্ত ব্যাপারে আসে। ডেট সাধারণত আসে না, অ্যামেন্ডমেন্টের কততম অ্যামেন্ডমেন্ট আসতে পারে বা সেটা কি রিলেটেড আসতে পারে, ঠিক আছে। জিআই ট্যাগ, রিসেন্ট কোনো পদার্থ জিআই ট্যাগ পেলো, কোনো প্রোডাকশন জিআই ট্যাগ পেলো, সেইগুলো একটু দেখে রাখবে। সেন্সাসের ডেটা আবার অনেক রকমের হয়, আমরা সেই ব্যাপারেও আসবো পরে, ঠিক আছে। আর অন্যান্য তো বেশ কিছু টপিক আছেই যেগুলো এই ক্যাটেগরির মধ্যে পড়ে না, বাট সেগুলোকেও আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ফেলতে পারি, ঠিক আছে। তো এই টপিকগুলো তোমরা নোট ডাউন করে নাও। তোমাদের যেটা করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু শুধু ওই একবার আমরা পাতা উল্টে একটা অ্যাচিভার্স কিংবা একটা প্রতিযোগিতা দর্পণ কিংবা একটা যোজনা কিনে পড়ে নিলাম, ওইভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জিনিসটা হবে না। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যদি স্ট্রং করতে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা প্রথম দিকে কিন্তু খুব ভয় লাগে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, কারণ কোত্থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেবে আমরা বুঝতে পারি না। কিন্তু যেটা হয় আলটিমেটলি দেখা যায় এই কারেন্ট অ্যাফেয়ার্সই কিন্তু একজন অ্যাসপিরেন্টের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট পয়েন্ট হয়ে যায়, যেখান থেকে সে অনেকটা মার্কস তুলে আনতে পারে, ঠিক আছে। তো সঠিকভাবে প্রপার স্ট্র্যাটেজি করে প্রপার প্ল্যান করে যদি তোমরা প্রিপারেশন নাও, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কোনো ব্যাপার নয়। তোমরা একটা খাতা নিয়ে সেই খাতায় কিন্তু এগুলো নোট বানাতে থাকবে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর, এবং এই টপিকগুলোর ওপর যা যা ডেটা রয়েছে, ইন্টারনেট তো প্রত্যেকের কাছেই রয়েছে, সবাই নেট অ্যাক্সেস করতে পারছো, ইন্টারনেট থেকে এই সংক্রান্ত ডেটাগুলো তোমরা নামিয়ে নেবে। আমি নেক্সট স্লাইডগুলোতে দেখাবো কিভাবে তোমরা কোন কোন টপিকগুলোর উপর মূলত জোর দেবে কিছু কিছু বিষয়, যেমন ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস যদি বলা হয়, অ্যাওয়ার্ডসের মধ্যে কোন কোন বিষয় তোমরা রাখবে। প্রথমেই যেটা খুব ইম্পর্টেন্ট আসছে, একদম এই দিক থেকে শুরু করে দেওয়া যাক, সেটা হচ্ছে নোবেল, ঠিক আছে, কোন বিষয়ে কে নোবেল পেয়েছে। এবং এই যে অ্যাওয়ার্ডসগুলোর কথা বলছি, বিশেষ করে নোবেল বা ধরো আমরা অস্কারের কথা যদি বলি, ঠিক আছে, এই বা আমাদের দাদা সাহেব ফালকে, এদের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে, এগুলোতে যেরকম আমরা কারেন্ট ডেটাগুলোও দেখবো, এদের সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকগুলো কিন্তু আমাদের একটু দেখে রাখতে হবে। তো নোবেল
নাম্বার 2 আসছে পুলিৎজার, নাম্বার 3 আসছে রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড, এগুলো প্রায় প্রত্যেক বছরই দেওয়া হয় এবং সেই কারণে প্রত্যেক বছরের ডেটাটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। বুকার প্রাইজ, আবেল প্রাইজ, ইউএন রিকগনিশনস, যেগুলো ইউএন থেকে যে বিভিন্ন রিকগনিশনসগুলো দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাগুলোকে বা বিভিন্ন ব্যক্তিকে, পার্সোনালিটিকে, সেইগুলো, ইউনেস্কোর যে রিকগনিশনসগুলো আসছে সেইগুলো, আমাদের ন্যাশনাল গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড যেগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে, স্পোর্টস অ্যাওয়ার্ড, স্পোর্টস রিলেটেড অ্যাওয়ার্ডস যেগুলো আছে, দ্রোণাচার্য পুরস্কার বা অর্জুন পুরস্কার, এইগুলো একটু দেখে রাখাটা খুব দরকার, ঠিক আছে। নেক্সট আসছে আমরা আমাদের সাহিত্যের ক্ষেত্রে সরস্বতী সম্মান দেওয়া হয়, সরস্বতী সম্মান, ব্যাস সম্মান, অস্কার, ঠিক আছে, অস্কার মানে মুভি রিলেটেড যেগুলো আছে, অস্কার, বাফটা, এমি, ঠিক আছে, গ্র্যামি যেটা মিউজিক রিলেটেড, আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়, ঠিক আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডগুলোর প্রত্যেক বছর এই অ্যাওয়ার্ডগুলোর প্রাপক তোমরা যদি কোনো বইতে যদি খুঁজে নাও পাও, তোমরা নেট সার্চ করবে, করে সেখান থেকে নিয়ে একটা নোটবুকে তোমরা খাতায় লিখে রাখবে এগুলো। এবং আমি আরেকটা কথা বলে দিই, ছোট্ট একটা টিপস দিয়ে দিই বলতে পারো, যে এখানে এগুলো তোমরা যখন লিখবে খাতায় সেটা পেন দিয়ে লিখো, কিন্তু তাদের যে প্রাপকগুলো হচ্ছে সেগুলো পেন্সিল দিয়ে লেখো। তাতে কি হবে, পরবর্তীকালে এটা যখন নেক্সট ইয়ার যখন পাল্টে যাচ্ছে তখন তোমরা জাস্ট ওইটা ইরেজ করে দিয়ে নতুন যে প্রাপক তার নামটা আবার পাশে পেন্সিল দিয়ে লিখে রাখতে পারলে। তাহলে অস্কার হয়তো লিখলে বেস্ট মুভিজ বলে কলম করলে তার পাশে বেস্ট মুভিজ কে পেয়েছে সেটা তোমরা লিখছো পেন্সিল দিয়ে। নেক্সট ইয়ার যখনই ওইটা পাল্টে যাচ্ছে ওইটা মুছে দিয়ে তোমরা নতুন যে প্রাপক তার নামটা লিখে রাখছো। এইভাবে কিন্তু এই অ্যাওয়ার্ডসগুলোর একটা চার্ট তোমরা তৈরি করো। আর কি কি আছে, মিস ইউনিভার্স অ্যান্ড মিস ইন্ডিয়া, ঠিক আছে, কারা পাচ্ছে, কোথা থেকে পাচ্ছে, ভারতরত্ন অ্যাওয়ার্ড, পদ্মশ্রী অ্যাওয়ার্ড, পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড, ঠিক আছে, বা অন্যান্য যে স্পেশাল অ্যাওয়ার্ডস যেগুলো আমাদের ধরো স্টেট গভর্নমেন্ট যে স্পেশাল অ্যাওয়ার্ডসগুলো প্রোভাইড করে থাকে বিভিন্ন সেক্টরে সেইগুলো, ঠিক আছে। তো এই ধরনের অ্যাওয়ার্ডসগুলো, আদার্স অ্যাওয়ার্ডস বলতে বিভিন্ন দেশ অ্যাওয়ার্ডস দেয়, যেমন ধরো লিজিয়ন অফ অনার ফ্রান্স থেকে দেওয়া হয়, ঠিক আছে। তো এই যে অ্যাওয়ার্ডসগুলো বিভিন্ন দেশ থেকে দিচ্ছে, বিশেষ সম্মান যেগুলো গান্ধী ম্যান্ডেলা পিস প্রাইজ অ্যাওয়ার্ড, ইউএন পিস প্রাইজ, ঠিক আছে। তো বা ধরো এই যে রিসেন্ট নরমান বোরল্যাগ অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডগুলো কিন্তু আলাদা করে দেখে রাখতে হবে, ওগুলোকে আমরা এই ক্যাটাগরির মধ্যে আনতে পারিনি, এইগুলো তোমরা লিখে রাখছো। তার পাশাপাশি ছোট ছোট বুলেট করে ওই অ্যাওয়ার্ডগুলোর ব্যাপারেও কিন্তু তোমরা লিখে রাখবে, ঠিক আছে। তো অ্যাওয়ার্ডগুলো সবকটা দেখে রাখতেই হবে এবং এইভাবে করলে আমি বলছি তোমরা 99% নিশ্চিত থাকতে পারো তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মেজর পোর্শন তোমরা কমন পাবে, ঠিক আছে, এইভাবে অর্গানাইজড ওয়েতে যদি তোমরা পড়তে থাকো। আর যদি একান্তই দেখো যে অনেকটা পোর্শন কমন পাওয়া যাচ্ছে না, তাহলে জানবে সেই কমন পেতে সকলেরই সমস্যা হবে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্পোর্টস রিলেটেড যে টপিকগুলো রয়েছে। স্পোর্টস রিলেটেড টপিকগুলোর মধ্যে আমাদের কিছু মেজর ইন্টারন্যাশনাল ইভেন্টসের ব্যাপারে একটু জেনে রাখতে হবে, যেমন হচ্ছে অলিম্পিক। অলিম্পিকের মধ্যে তোমরা জানো প্যারা অলিম্পিক রয়েছে, শীতকালীন অলিম্পিক রয়েছে, গ্রীষ্মকালীন অলিম্পিক রয়েছে। কোনটা কবে কোথায় হয়েছে, ঠিক আছে, মানে লাস্ট অলিম্পিক কে হোস্ট করেছে, নেক্সট অলিম্পিক কে হোস্ট করবে, বা তারপরেও যদি কোনো কিছু ঠিক হয়ে থাকে কে হোস্ট করবে, সেগুলো সব কিন্তু তোমরা একটু দেখে রাখবে, ঠিক আছে। এছাড়া যেরকম তোমরা ওইটা দেখে রাখছো ওই অলিম্পিকের ক্ষেত্রে ইন্ডিয়ার অ্যাচিভমেন্ট কি খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়া কি কি অ্যাচিভ করেছে, কে অ্যাচিভ করেছে ইন্ডিয়ার ওই, কোনো রেকর্ড এসছে কিনা, এই যে স্পোর্টসগুলো তাদের মোটো কি, তাদের ম্যাসকট কি থাকতে পারে, ঠিক আছে, এই যে প্রিভিয়াস হোস্ট, ফিউচার হোস্ট, এইগুলো কিন্তু দেখে রাখবে এই ইভেন্টসগুলোর উপর। কোন কোন ইভেন্টস আমরা দেখি, অলিম্পিকের মধ্যে বললাম 3 রকম অলিম্পিক রয়েছে, ওয়ার্ল্ড কাপ, যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট হোক কিংবা হকি ওয়ার্ল্ড কাপ হোক কিংবা আমাদের ফুটবল ওয়ার্ল্ড কাপ হোক, সব কিন্তু ডেটাগুলো নিয়ে রাখবে। এশিয়া কাপ, ঠিক আছে, চ্যাম্পিয়ন্স লিগ তোমরা জানো ইউরোপে যেটা হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের, সাফ কাপ ফুটবলে যেটা হয়, ঠিক আছে, এশিয়ান গেমস, ঠিক আছে, কমনওয়েলথ গেমস, গ্র্যান্ড স্ল্যামস যেগুলো হচ্ছে আমাদের যে 4টে গ্র্যান্ড স্ল্যামস আছে, সেই 4টে গ্র্যান্ড স্ল্যাম, 4টে ওপেন যেগুলো রয়েছে, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং অস্ট্রেলিয়ান ওপেন, এই ওপেনগুলোতে কে জিতছে না জিতছে এগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে, কে জিতছে, কাকে হারিয়ে জিতছে, ঠিক আছে। ডাবলসটা সাধারণত আসে না, ওমেন্স এবং মেন্স এই দুটো সেক্টরে আসে, ঠিক আছে। ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে কে চ্যাম্পিয়ন হচ্ছে, এশিয়ান রেসলিংয়ে কে চ্যাম্পিয়ন হচ্ছে, ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ তোমরা জানো রিসেন্ট আমাদের প্রজ্ঞানন্দ ওখানে রানার্স আপ হয়েছে,
ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ, এবং এইগুলোর ক্ষেত্রে তোমরা একটু মাথায় রাখবে, তোমাদের শুধু যে পত্রিকা পড়ে তোমরা ওই অ্যাচিভার্স বা এই পড়ে তোমরা সলভ করতে পারবে তা আমি বলবো না। এর পাশাপাশি তোমাদের আরেকটা জিনিসের উপর জোর দিতে হবে, সেটা হচ্ছে নিউজ পেপার। রেগুলার নিউজ পেপারে খেলার খবরে যখন তোমরা চোখ রাখবে, তোমরা দেখবে সেখানে ইন্ডিয়ার কোনো অ্যাচিভমেন্ট আসছে কিনা। যদি আসে, যেমন ধরো এইবারে পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু চেস চ্যাম্পিয়নশিপটা ইম্পর্টেন্ট, কারণ প্রজ্ঞানন্দ আছে, রেলিভেন্ট, এটা রেলিভেন্ট। এবারে যদি রেলিভেন্ট না হয় তাহলে আমি বলবো সেটাতে ছোঁয়ার দরকার নেই। ঠিক আছে, প্রচুর এরকম স্পোর্টস ইভেন্ট সারা পৃথিবীতে চলে আসে, সব যদি দেখতে যাও তাহলে মাথায় অন্যান্য জিনিস রাখতে পারবে না। ঠিক আছে, অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ, কারণ নীরজ চোপড়ার পারফরমেন্স তোমরা জানো এবছর কিন্তু অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে খুব ভালো ছিল। ঠিক আছে, তারপরে যে গ্র্যাপি যেটা হয় অর্থাৎ কার রেসিং, আইএসএসএফ ওয়ার্ল্ড শুটিং চ্যাম্পিয়নশিপ, থমাস কাপ, উবের কাপ, যেগুলো হচ্ছে ব্যাডমিন্টন রিলেটেড যে টুর্নামেন্টসগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, এইগুলোতে একটু তোমরা দেখে রাখতে পারো। ঠিক আছে, এবং এগুলো ওই একই রকম পদ্ধতি, তোমরা চার্ট করে রাখো, পাশে পেন্সিল দিয়ে কে জিতেছে কার কি অ্যাচিভমেন্ট সেগুলো লিখে রাখো, নেক্সট ইয়ার এলো আবার তোমরা পাল্টে ফেলতে পারবে। ঠিক আছে, ন্যাশনাল ইভেন্টসগুলোর মধ্যে কি কি দেখবে তোমরা, সন্তোষ ট্রফি দেখবে, কে চ্যাম্পিয়ন হয়েছে, কে রানার্স হয়েছে। ঠিক আছে, সেম রঞ্জি ট্রফির ক্ষেত্রে আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ, আই লিগ, ইরানি ট্রফি, তারপর আমাদের যে ন্যাশনাল গেমস রিসেন্ট গোয়াতে হয়ে গেল, এরপরে কোথায় হবে না হবে এইগুলো হোস্ট, এগুলো আইপিএল, মুস্তাক আলী ট্রফি, বিজয় হাজারে ট্রফি অ্যান্ড আদার্স, অন্যান্য যদি কিছু থাকে ম্যাক্সিমামটাই আমি এখানে কভার করে দিয়েছি তোমাদের। এই টপিকগুলোর ওপরে কিন্তু তোমরা নোটস বানাতে শুরু করে দাও এখন থেকে। ঠিক আছে, পরীক্ষা দেরি আছে, পরীক্ষা এখনো কোনো নোটিফিকেশন আসেনি আমি জানি, কিন্তু তোমাদের প্রসেস এখন থেকে শুরু হয়ে যাওয়াটা খুব দরকার। নেক্সট আমরা একটু দেখে নিই যেটা নিয়ে, সেটা হচ্ছে আমাদের ইকোনমিক্স রিলেটেড কি কি ডেটা আমরা দেখব। ইকোনমিক্স রিলেটেড এরা যারা তোমরা যে পেপার নাও বাড়িতে, আনন্দবাজার হোক কি বর্তমান হোক কিংবা ইন্ডিয়া টাইমস হোক কিংবা দ্য হিন্দু হোক, সেখান থেকে কিন্তু ইকোনমিক্সের ওপর, ইকোনমিক অ্যাক্টিভিটির ওপর, দেশের ইকোনমির ওপর কিন্তু একটা আলাদা পেজ থাকে, সেখান থেকে এই টপিকগুলো নিয়ে নিতে পারো। যেমন ফেব্রুয়ারি মাসে আমাদের বাজেট আসবে, তখন সেটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হতে চলেছে, যেখানে বাজেটে আমাদের সমস্ত হিসেবগুলো আলোচনা করা হবে। ঠিক আছে, তার মধ্যেই দেখবে ট্যাক্স, রেভিনিউ, আর্নিং কতটা হয়েছে, কালেকশন, সেইগুলো ডেটা যেগুলো আছে সেই ডেটাগুলো তোমরা দেখে রাখতে পারো, লিখে রাখবে। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অফ গভর্নমেন্ট, কোন খাতে গভর্নমেন্টের কত ব্যয় হচ্ছে, কত আয় হচ্ছে, সেই জায়গাগুলো একটু দেখে রাখবে। অ্যালোকেশনস ইন ডিফারেন্ট সেক্টরস, কোন কোন সেক্টর, এগ্রিকালচার সেক্টরে কতটা অ্যালোকেট করছে, কতটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে অ্যালোকেট করছে, হেলথ সেক্টরে কতটা অ্যালোকেট করছে টাকা পয়সার মধ্যে, এগুলো সবই বাজেট রিলেটেড কোয়েশ্চেন্স। ব্যাঙ্কিং ইনস্ট্রুমেন্টস, প্রথমত ব্যাংক রিলেটেড যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো তোমরা দেখবে। এছাড়া ব্যাংকিংয়ের মধ্যে রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর, এগুলো কিন্তু একটু দেখে রেখো, সিআরআর, এসএলআর, এমএসএফ যেগুলো রয়েছে। ইকোনমিক গ্রোথ, দেশের ইকোনমিক গ্রোথ কতটা হচ্ছে বা কি প্যাটার্নটা ফলো করা যাচ্ছে সেইগুলো। ফরেন ট্রেড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, কোন দেশের সাথে কোন আইটেমের ওপর বা কোন দেশের সাথে পার্টনারশিপ হচ্ছে ফরেন ট্রেডের বিষয়, ওই তথ্যগুলো একটু লিখে রাখাটা খুব দরকার। কার সাথে ফরেন ট্রেড বেশি হচ্ছে, কার সাথে কম হচ্ছে, কোন কমোডিটিসগুলো এক্সপোর্ট হচ্ছে বেশি, কোন কমোডিটিসগুলো ইম্পোর্ট হচ্ছে বেশি, এই সংক্রান্ত একটা এন্টায়ার নোটস তোমাদের রেডি করে রাখতে হবে। ঠিক আছে, কোনো স্পেশাল ফিনান্সিয়াল পলিসি, সেটা কোনো স্টেটের হোক কিংবা সেন্ট্রালের হোক সেইগুলো। ঠিক আছে, ফিনান্সিয়াল পলিসিস বা কোনো স্কিম, গভর্নমেন্ট স্কিম ইকোনমিকে বুস্ট করার জন্য, সেগুলো একটু দেখে রাখতে হবে। অ্যান্ড স্টেট বাজেট, ঠিক আছে, আমাদের যেরকম আমাদের সেন্ট্রাল বাজেট যেটা, অ্যানুয়াল বাজেট যেটা, সেটাও যেরকম ইম্পর্টেন্ট, স্টেট বাজেটটাও কিন্তু ইম্পর্টেন্ট। যখনই আসবে তখনই কিন্তু খেয়াল রাখতে হবে। এবং তোমাদের পরীক্ষার যা শিডিউল শোনা যাচ্ছে সেটা কিন্তু বাজেট পেশের পরেই হবে, তো বাজেটটা যখনই আসবে খুব কশাসলি তোমরা কিন্তু বাজেটটা দেখে রাখবে এবং ওইখান থেকে সব কিছু মাথার মধ্যে রেখে দেবে। ঠিক আছে, আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের সেন্সাস থেকে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে পারো। সেন্সাস তো 2011 সালে হয়েছিল তোমরা জানো। ঠিক আছে, তার উপর কিছু ডেটা, কিছু মডিফিকেশন আছে, তোমরা সেগুলো একটু নেট থেকে সার্চ করবে। পপুলেশন সংক্রান্ত যে ডেটাগুলো আছে, পপুলেশন ডেন্সিটি স্টেট ওয়াইজ, কোথায় কত পপুলেশন ডেন্সিটি, বা আমাদের স্টেটের ক্ষেত্রেও কোথায় কোন ডিস্ট্রিক্টে পপুলেশন ডেন্সিটি কতটা, সেই জিনিসগুলো। সেক্স রেশিও কীরকম স্টেট ওয়াইজ, ইউটি ওয়াইজ, বা একটা স্টেটের মধ্যে ডিস্ট্রিক্ট ওয়াইজ। একটা স্টেটের মধ্যে ডিস্ট্রিক্ট ওয়াইজ বলতে মূলত আমাদের স্টেটেরই ওটা বলছি, ওয়েস্ট বেঙ্গলেরই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে কীরকম রয়েছে সেটা। এমপ্লয়মেন্ট রেশিও, এইগুলো একটু তাহলে ডেমোগ্রাফিক যে সেন্সাস সেখান থেকে তোমরা দেখে রাখো। ফরেস্ট সেন্সাস, এটা প্রতি 2 বছর অন্তর হয়। 2021 হয়েছিল, 2023-এও হয়েছে। আমি জানি না 2023-এরটা এখনও আপলোড হয়েছে কিনা, আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবো। সেখানে 2021-এরটা এখনো আপডেট রয়েছে, যেখান থেকে আমাদের হাইয়েস্ট লোয়েস্ট ফরেস্ট কভার এরিয়া,
ফরেস্ট কতটা বাড়ছে কমছে, ফরেস্ট কভার এরিয়া কতটা বাড়ছে কমছে, এইগুলো কোন স্টেট বা কোন ইউটিতে সব থেকে বেশি ফরেস্ট রয়েছে, কোথায় সব থেকে কম, এইগুলো আমরা ওখান থেকে পাবো। ওয়াটার বডিজ অ্যান্ড ইরিগেশনস, ঠিক আছে, অর্থাৎ কোথায় কত পুকুর রয়েছে, কত খাল রয়েছে, কোথায় কতটা ইরিগেশনের কতটা ভালোভাবে হচ্ছে, এই সংক্রান্ত ডেটাগুলো। মিনারেলসের মধ্যে কি কি আছে এখানে, স্টেটের র্যাঙ্ক, স্টেটের প্রোডাকশন। র্যাঙ্ক বলতে র্যাঙ্ক দু রকমের হয় মিনারেলসের ক্ষেত্রে, একটা হচ্ছে স্টেট কতটা প্রোডাকশনস করতে পারছে, আর স্টেটের কতটা রিজার্ভ রয়েছে তার উপর বেস করে জেনারেলি এটা হয়। এটারও তোমরা একটা নোটস রাখতে পারো তোমাদের কাছে, বা আমরা কিন্তু পরে এইগুলোর ওপরে তোমাদের যদি ফিডব্যাক পাই এই ভিডিওতে ভালো, তোমরা যদি প্রপারলি আমরা যদি দেখি লাইক, নাম্বার অফ লাইকস যদি অ্যাটলিস্ট 300, এটা তোমাদের উপরেও একটা রেসপন্সিবিলিটি দেওয়া থাকলো, 300 প্লাস যদি লাইক তোমরা আনতে পারো এই ভিডিওটাতে, আমরা কিন্তু এই টপিকগুলোর উপরেও কিন্তু একটা ক্লাস তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। সুতরাং তোমরা আমাদের ভিডিওটা যতটা পারো শেয়ার করো বন্ধুদের সাথে, যদি ভালো লেগে থাকে, যদি তোমরা এখানে প্রপার ইনফরমেশন পাও, এবং যদি তোমাদের ফিডব্যাক যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আমরা এই টপিকগুলোর উপরেও আলাদা করে প্রপার প্রিসাইজ কিছু নোটস, কিছু ডেটা তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। মিনারেলসের ক্ষেত্রে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক কত গ্লোবালি, এবং টপ র্যাঙ্কড নেশন কি আছে মিনারেলসের ক্ষেত্রে। ক্রপসের ক্ষেত্রে, ঠিক আছে, ক্রপস মানে শস্য, এক্ষেত্রেও একই রকম, এক্ষেত্রেও স্টেট ওয়াইজ প্রোডাকশন দেখতে হয়, এবং আরেকটা যেটা দেখতে হয় সেটা হচ্ছে পার হেক্টর প্রোডাকশনস, হেক্টর প্রতি কতটা প্রোডাকশনস হচ্ছে, যেটা এবছর কোয়েশ্চেন এসেছিল বিসিএস এ, যেখানে ওই ডালের ক্ষেত্রে বলা হয়েছিল যে প্রতি হেক্টরে সব থেকে বেশি ডাল প্রোডাকশন হয় কোথায়, ঠিক আছে। তো সেইগুলো গ্লোবাল র্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং এক্ষেত্রে এগুলো তো ইন্ডিয়ার র্যাঙ্ক কত এবং টপ র্যাঙ্ক করেছে কোন দেশ, সেইগুলো কোয়েশ্চেন আসে। এবং একই রকমের কোয়েশ্চেন আছে ইন্ডাস্ট্রিয়াল গুডসের ক্ষেত্রেও, যে কোন স্টেটে কোন ইন্ডাস্ট্রিয়াল গুডস, সেটা সেই স্টেটে কোন স্টেটে কত ভালো তৈরি হচ্ছে, কোন স্টেট একে আছে, স্টেট ওয়াইজ র্যাঙ্ক যেটা আর কি, ঠিক আছে। তো এই জিনিসগুলো, এবং এখান থেকে আরেকটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে এইগুলোতে ফরেন ট্রেডে কীরকম কন্ট্রিবিউট করছে ইন্ডিয়ার ইকোনমির ওপরে, ঠিক আছে। এই ধরনের ডেটাগুলো কিন্তু এখান থেকে দেখে রাখবে তোমরা অবশ্যই। নেক্সট আমরা একটু দেখি ইম্পর্টেন্ট সামিট সংক্রান্ত কী কী কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। সামিটসের ক্ষেত্রে যেগুলো মাথায় রাখতে হয় সেটা হচ্ছে ভেন্যু, অর্থাৎ কোথায় হয়েছে, প্রেজেন্ট ভেন্যু অ্যাজ ওয়েল অ্যাজ নেক্সট ভেন্যু কোথায় হতে চলেছে। যেমন G20 সামিট তোমরা জানো এবছর হয়েছে ইন্ডিয়াতে, পরের বছর কোথায় হবে, এই ধরনের কোয়েশ্চেন্সগুলো কিন্তু আসবে, ঠিক আছে। আসে কারা কারা অ্যাটেন্ড করেছে ওই সামিটে, মেম্বার কারা, ঠিক আছে, কবে হয়েছে ওই সামিটটা, ঠিক আছে। সামিটের মিনিটস মানে হচ্ছে ওই যে আলোচনা থেকে কি উঠে এলো, যে সারমর্ম আর কি, সেই জিনিসগুলো একটু দেখে রাখবে। এবং সামিটের মোটো কি ছিল, ঠিক আছে, কি উদ্দেশ্যে সেই সামিটটা করা হয়েছিল, ঠিক আছে। কিছু ইম্পর্টেন্ট সামিটসের কথা বলা আছে যেগুলো প্রায় আমাদের ফ্রিকোয়েন্টলি দেখতে পাওয়া যায়, যেমন ধরো G20, আসিয়ান, বিমস্টেক সামিট, ঠিক আছে। এইগুলো প্রত্যেকটার এই প্যারামিটারগুলোর উপর বেস করে তোমরা একটা নোটস বানাতে শুরু করে দাও। সার্কের সামিট কোথায় হয়েছে, SCO, ঠিক আছে। সাংহাই কোঅপারেশন যেটা তোমরা জানো নিশ্চয়ই, SCO, ঠিক আছে। ন্যাশনাল সায়েন্স কংগ্রেস, কোপ 28 হলো, এর পরেরটা কোথায় হবে, কবে হবে, কি বৃত্তান্ত। ব্রিক্সের সম্মেলন, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটস, ঠিক আছে, UN এর যে বিভিন্ন মিটিংসগুলো হয় এইগুলো। তো এই ইম্পর্টেন্ট সামিটস, এগুলোর উপরে তোমরা নোটস বানাতে শুরু করে দাও। আরও কিছু সামিটস আছে এর পাশাপাশি, যেগুলো আমরা ওই যে বললাম তোমাদের যদি ফিডব্যাক পাই, আমরা কিন্তু অবশ্যই সেগুলোর উপরেও একটা নোটস তোমাদের প্রোভাইড করে দেবো। নেক্সট আমরা দেখছি হু ইজ হুতে আমাদের কোন কোন জায়গাগুলোর উপরে আলোচনা করতে হবে। হু ইজ হুতে প্রথমত যেটা প্রেসিডেন্টকে, এটা তো নিশ্চয়ই তোমাদের বলতে হবে না, সবাই জানো প্রেসিডেন্টকে, কিন্তু এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কততম প্রেসিডেন্ট। ধরো আমাদের প্রেসিডেন্ট এখন দ্রৌপদী মুর্মু মহাশয়া, তিনি কততম প্রেসিডেন্ট, কোয়েশ্চেন হয়তো এরকম চলে এলো, ঠিক আছে। ক্যাবিনেট মিনিস্ট্রিতে কোন মিনিস্ট্রি কার দপ্তরে রয়েছে, এবং কিছু বাঙালি মিনিস্টার যারা আগে ছিলেন, ভূতপূর্ব বাঙালি মিনিস্টার, যেমন ধরো প্রণব মুখার্জি, গণিখান চৌধুরী, তারা কে কোন দপ্তর সামলেছেন, সেগুলো কিন্তু তোমরা যদি একটু দেখে রাখতে পারো। এটা ক্লার্কশিপে এই ধরনের কোয়েশ্চেন আসে, সেই কারণে আমি বললাম। স্টেটের CMs এবং গভর্নর, ঠিক আছে, কোন স্টেটের কে CM রয়েছে, কি গভর্নর রয়েছেন, সেগুলো। আচ্ছা, আর এক্সিকিউটিভ যারা আছে তাদের মধ্যে CGI, অর্থাৎ আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে আছেন, ঠিক আছে, বা আগে কে ছিলেন, ঠিক আছে, কার জায়গায় ইনি অভিষিক্ত হয়েছেন, সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে আছেন, অ্যাটর্নি জেনারেল কে আছেন, সলিসিটর জেনারেল কে আছেন, ইলেকশন কমিশনার কে, আমাদের ফিনান্স কমিশনার কে এবং কততম ফিনান্স কমিশন চলছে এখন সেইটা, নীতি আয়োগের CEO কে আছেন,
ডিরেক্টর অফ লোকপালের ডিরেক্টর কে আছেন, হোম সেক্রেটারি কে, ফিনান্স সেক্রেটারি কে। তো এইগুলো কিন্তু এক্সিকিউটিভ থেকে এই ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে। এগুলো যেরকম নিউ অ্যাপয়েন্টমেন্ট থেকেও এই ধরনের এই রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। নিউ অ্যাপয়েন্টমেন্ট এইসব পোস্টগুলোতে কে কে অ্যাপয়েন্টেড, যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে নতুন, তাহলে কে অ্যাপয়েন্টেড হয়েছে সেইটা, এবং যারা এক্সিস্টিং আছে সেখান থেকেও কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো এইগুলো একটু দেখে রাখো। আচ্ছা, বিভিন্ন সায়েন্টিফিক অর্গানাইজেশনস যেগুলো মূলত গভর্নমেন্ট এডেড, তার ডিরেক্টর কে আছে, যেমন ধরো ডিআরডিও ডিরেক্টর কে, কিংবা ইসরো ডিরেক্টর কে, ঠিক আছে, বা বার্কের ডিরেক্টর কে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ডিরেক্টর কে। এই ধরনের কোয়েশ্চেন এই টপিকগুলোর উপর কিন্তু তোমরা নোটস বানাতে শুরু করে দাও। চিফ অফ ডিফেন্স যেগুলো আছে আমাদের এখন, সেকেন্ড চিফ অফ ডিফেন্স স্টাফ কে, ঠিক আছে। তারপর ধরো আমাদের নেভি, এয়ারফোর্স বা আর্মির চিফ কে, বিএসএফ, এসএসবি, আসাম রাইফেলস, এই যে সেক্টরসগুলো রয়েছে আমাদের আর্মি, তার কে চিফ রয়েছে, ঠিক আছে। আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনসগুলো রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেগুলো রয়েছে, যেমন ধরো সিবিআই, র, আইবি, তাদের চিফ কারা কারা রয়েছেন, ঠিক আছে। তো এইগুলো একটু দেখে রাখবে। এক্সিকিউটিভস অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে বিভিন্ন সেক্টরে এক্সিকিউটিভস কারা কারা রয়েছেন তারা। অ্যান্ড আদার্স বলতে যেমন ধরো অন্যান্য যে সকল অর্গানাইজেশন কোল ইন্ডিয়া, কিংবা যে গভর্নমেন্ট পিএসইউ যেগুলো রয়েছে তার চিফ কে রয়েছে, এগুলো একটু দেখে রাখতে পারো। ইন্টারন্যাশনাল লেভেলে সব ইম্পর্টেন্ট হয় না, মূলত যার সাথে ইন্ডিয়ান ইন্টারেস্ট রিলেটেড রয়েছে, কোনো ইন্ডিয়ান হয়তো কোনো পোস্টে আছেন, ঠিক আছে, যেমন সম্ভবত আমার মনে পড়ে অজয় বাঙ্গা রয়েছেন এখন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট। তো এই যে তথ্যগুলো ইন্ডিয়ানরা রিলেটেড রয়েছে ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট, ইন্টারন্যাশনাল যে অ্যাপয়েন্টমেন্টের সাথে, সেগুলো তোমরা একটু দেখে রাখতে পারো, ঠিক আছে। এছাড়া ধরো সুন্দর পিচাই যেমন গুগলের সিইও আছেন, ঠিক আছে। এরকম যে বিভিন্ন আমাদের যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বা খুব পরিচিত কোম্পানি যেগুলোর কোনো পদে ইন্ডিয়ানরা আছেন, সেগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখতে পারো। আইএমএফ এর সাথে কেউ জড়িত আছেন কিনা, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা একটু দেখে রাখতে পারো, ঠিক আছে। তো এইভাবে তোমরা যদি, আমি বলছি কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা ফলো করো, এইভাবে যদি কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে থাকো, যেরকমভাবে তোমাদের আজকে বলে দিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কখনোই কোনো রকম চিন্তার কারণ হয়ে দাঁড়াবে না। তোমরা মিলিয়ে নিও, তোমরা এই টপিকগুলোর ওপর নোটস রেডি করো, তারপরে পরীক্ষার সময় এসে তখন আমাকে বলবে স্যার আপনি বলেছিলেন হ্যাঁ এটা হয়েছে, ঠিক আছে। যদি না হয় সেটাও আমাকে বলবে, অবশ্যই কমেন্টে রিপ্লাই করে জানাবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভালো ফিডব্যাক যদি আমরা পাই, সেটা কিন্তু আমাদের মোটিভেট করবে এরকম কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে, এবং তোমাদের কাছে যতটা হেল্পফুলভাবে আমরা এই আমাদের যে প্রিপারেশনটাকে যতটা হেল্পফুল করে তোলা যায়, আমরা কিন্তু সবসময় সেই চেষ্টাই চালিয়ে যাব, ঠিক আছে। তো থ্যাংক ইউ অ্যান্ড টাটা। এই বছরটা সবাই খুব ভালো করে কাটাও, প্রত্যেকেরই আমরা চাইবো প্রত্যেকের কাছেই কিছু না কিছু সুখবর আসুক। থ্যাংক ইউ।